আচ্ছা, তোদের আজকে পড়াবো কি নতুন একটা চ্যাপ্টার সম্পূর্ণ, সেটা হচ্ছে কি তাপ। দেখ, তাপ জিনিসটা তোরা উষ্ণতা জানিস। তাপ হচ্ছে কি না, একটা শক্তির একটা হচ্ছে ফর্ম, মানে এনার্জির একটা ফর্ম, যেটা কি হচ্ছে না, দুটো যদি আলাদা টেম্পারেচারের বস্তু থাকে, তাহলে কি হয়, হাই টেম্পারেচার থেকে, ধর এটা আমি হাই বলছি, মানে বেশি তাপমাত্রা আছে বা উষ্ণতা, এটা লো আছে, কম আছে। তো হাই টেম্পারেচার থেকে কি হয়, লো টেম্পারেচার দিকে যায়। এই এনার্জির ফর্মটাকে বলা হয় কি তাপ। ঠিক আছে, এটাকেই তাপ বলে। এবারে তোদের এখানে মেনলি কি আছে না, এই তাপের ফলে তোদের কি কি ঘটনা হয় সেইগুলো তোদের বইয়ে এখানে আছে। মেন চ্যাপ্টারটাই মেন এই জিনিসটা আছে। তো তাপে তুই যদি, জানি না তুই জানিস মানে দেখেছিস কিনা বা দেখে হয়তো, তাপের ফলে কি হয়, কোনো যদি বস্তু থাকে, মেনলি কঠিন বস্তুই ধর, তরল বস্তুরও হয়, তা কি হয়, তাদের প্রসারণ ঘটে। প্রসারণ মানে কি, প্রসারণ মানে হচ্ছে বাংলায় প্রসারণ বলে। প্রসারণ মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া, আর কিছু না। এটাকে বলে প্রসারণ, প্রসারিত হওয়া বা বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এটাকে বলে প্রসারণ। তো মেন তাহলে জিনিসটা আমাদের কি দাঁড়ালো না, আমরা তাপ দিচ্ছি কোনো একটা কঠিন পদার্থে বা তরল পদার্থে, তার ফলে কি হয় না, ওই তরলটা বা ওই কঠিন পদার্থটা কি হয়, প্রসারিত হয়ে যায় তাপের ফলে। কিভাবে প্রসারিত হয় সেইগুলো আমরা দেখব। তো যদি আমরা কঠিন পদার্থ ধরি, ধর একটা কোনো একটা বস্তু আছে, ধর এরকম ভাবে কোনো একটা রড আছে, ধর জাস্ট বলছি রড। তো একটা দেখ, রড যদি হয়, যদি লম্বা হয়, মানে কি মানে একদিকে আছে শুধু, মানে শুধু লম্বা দিকে আছে, তাহলে ভাব এবারে কি যদি তাপ দেই, তো বাড়ার সম্ভাবনা এই দিকেই, তাই না? এই দিকেই শুধু বাড়তে পারে, দৈর্ঘ্য বরাবর। এবার যদি কোনো একটা 2D বস্তু থাকে, মানে কোনো একটা প্লেট আছে, ধর একটা প্লেট, কোনো একটা প্লেট আছে, একে যদি তুই তাপ দিস কি হবে, দুদিকেই বাড়বে, মানে এই দিকেও বাড়বে এই দিকেও বাড়বে, তাই না? এরকম বাড়বে। তাহলে সোজা কথা আমরা কি দেখছি, তাপ দিচ্ছি, ওর প্রসারণ ঘটছে। এবারে যেটা হচ্ছে একটাই দিক আছে, তার একদিকে প্রসারণ হবে। যার দুদিকে আছে মানে দৈর্ঘ্য প্রস্থ আছে, তার দুদিকে প্রসারণ হবে। যার তিন দিক আছে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার তিন দিকে প্রসারণ হবে। এবারে এই যে প্রসারণগুলো হচ্ছে, এই প্রসারণ অনুযায়ী বা তাদের মাত্রা বা ডাইমেনশন অনুযায়ী তাদের বিভিন্ন নাম দেওয়া হয়। কি কি নাম? যদি আমরা কঠিন পদার্থ ধরি, কি হয়, তিনটে নাম হয়। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, খুব ইজি, একটা হলে পর দুটো মানে বাকিগুলো একদম একই রকম। দুই নম্বর হচ্ছে ক্ষেত্র, তিন নম্বর হচ্ছে আয়তন। তাহলে কি তিনটে জিনিস বললাম, দৈর্ঘ্য প্রস্থ আয়তন। তাহলে এবার বোঝ, যদি কঠিন পদার্থ ছাড়া, মানে যদি তরল পদার্থ ধরিস, তাহলে সবগুলো হবে একটু চাপ আছে, মানে কঠিন পদার্থ হলে খুব ইজি হয়ে যায় জিনিসগুলো। এবার আমরা দেখবো কি দৈর্ঘ্য প্রসারণ কি, সবগুলো প্রসারণের না, সবগুলো প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণ কি না, একক দৈর্ঘ্যে একক উষ্ণতা দেওয়ার ফলে তার দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় কি, ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে কি বললাম, একক উষ্ণতা বৃদ্ধিতে একক তাপ দিলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলে দৈর্ঘ্য প্রসারণ। বা যদি তোরা মানে সিম্পল কথায় ধরিস, আমি একটা তাপ দিচ্ছি, ধর এটা আমি একটা রড আছে, ধর রড, জাস্ট লম্বা রড আছে, এটাকে তাপ দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, শুধু দৈর্ঘ্য বরাবরই প্রসারণ ঘটছে, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। পাতি বাংলা কথায়, আমি তাপ দিচ্ছি একটা বস্তুতে, যেটা হচ্ছে কি শুধুমাত্র দৈর্ঘ্য আছে যার, তাহলে কি হবে না, দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটবে, সেটাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ। ক্ষেত্র প্রসারণ কি, একই জিনিস, একটা বস্তু আছে, যার কি হচ্ছে, যার ক্ষেত্রফল আছে, মানে কি, সে 2D, যার দৈর্ঘ্য আছে প্রস্থও আছে। যখন দৈর্ঘ্য প্রসারণ আমরা বলেছিলাম, মনে কর সেখানে বলেছিলাম শুধু দৈর্ঘ্য আছে। আর ক্ষেত্র প্রসারণে কি থাকতে হবে, একটা সারফেস থাকতে হবে, মানে তার দৈর্ঘ্যও আছে প্রস্থও আছে। মানে তোর বই বা তোর প্লেট, খেতে যে বসি সেই প্লেট থালা, এগুলো এগুলো, তাহলে কি হবে, ওর দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে। সেই জন্য যদি ওই থালা বা প্লেট এগুলোকে যদি তাপ দিস, তাহলে কি হয়, দৈর্ঘ্য প্রস্থ দুটো বরাবরই কি হয়, প্রসারণ ঘটে। এটাকে বলে কি, ক্ষেত্র প্রসারণ। আর আয়তন প্রসারণ কি, যদি কোনো বস্তু 3D হয়, মানে কি 3D মানে কি, দৈর্ঘ্যও আছে প্রস্থও আছে উচ্চতাও আছে। ছবি আঁকলে বুঝতে পেরে যাবি, খুবই ইজি, সবাই দেখেছিস। এরকম যদি কোনো একটা বস্তু থাকে, এটা সবাই আঁকতেও পারে, সবাই খুব নোন একটা জিনিস, এই
এই যদি কোনো একটা বস্তু থাকে বা যদি একে তুই তাপ দিস তার ফলে কি হয়, 3 থেকেই বাড়বে, তাই না? মানে এই দিকেও বাড়বে, এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাই না? পুরোটাই বাড়বে, দেখ পুরোটাই বাড়ছে। তাহলে এটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার আছে তাকে কি বলে, আয়তন। তাহলে কি হচ্ছে, এর ফলে যে প্রসারণটা ঘটছে তাকে কি আয়তন প্রসারণ বলে। তাহলে 3টে জিনিস প্রথম থেকে আবার বলছি। যা শুধুমাত্র দৈর্ঘ্য আছে তাকে যদি তাপ দেই দৈর্ঘ্য বরাবর বাড়বে, যাকে বলছি দৈর্ঘ্য প্রসারণ। যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে তাকে যদি আমরা তাপ দিই তার ফলে কি হবে, দৈর্ঘ্য বরাবরও বাড়বে, প্রস্থ বরাবরও বাড়বে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে তাকে আমরা কি বলি, ক্ষেত্র প্রসারণ। আর যা 3টা দিকই আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাকে যদি আমরা তাপ দিই 3টাতে কি বাড়বে, দৈর্ঘ্য বরাবরও বাড়বে, প্রস্থ বরাবরও বাড়বে, আর উচ্চতা বরাবরও বাড়বে। তাহলে 3 দিক যার বাড়ে, 3 দিক থাকলে তাকে আমরা কি বলি, আয়তন প্রসারণ। এটা যে মেন কথা। দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন। দৈর্ঘ্য হলে শুধু একটা থাকবে, ক্ষেত্র হলে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, আয়তন হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই থাকবে। এটাই হচ্ছে প্রসারণ। আর মেন সিম্পল জিনিস একটাই, তাপ দিচ্ছি যার ফলে বাড়ছে, সেই জন্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এই 3 প্রকার যে প্রসারণ বললাম, এদের কি হয়, একটা করে গুণাঙ্ক থাকে। তার মানেটা কি, কোনো একটা উষ্ণতা অন্ত কি বলছে, আমি বারবার কি বলছি, আমি উষ্ণতা দিচ্ছি যার ফলে কঠিন পদার্থটার প্রসারণ ঘটছে। আমি এইগুলো বলে আসছি প্রথম থেকে। যদি দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয় দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র বরাবর হলে ক্ষেত্র প্রসারণ, আয়তন বরাবর হলে আয়তন প্রসারণ। এবারে যেই উষ্ণতা বৃদ্ধির জন্য, মানে তুই একটা তো উষ্ণতা বৃদ্ধি করছিস যার ফলে তো দৈর্ঘ্য প্রসারণটা হচ্ছে, সেইটা অনুযায়ী কি হয়, এদের একটা গুণাঙ্ক থাকে। সেটাই গুণাঙ্কের নাম হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণের জন্য কি হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একই, ইজি, কিছু নেই এখানে। দৈর্ঘ্য প্রসারণের জন্য যেটা থাকবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর এদের সংজ্ঞা একটা জানলে বাকিগুলো হয়ে যাবে, একই পুরো, শুধু একটু চেঞ্জ আছে, একটা ওয়ার্ড চেঞ্জ হবে। 2 নম্বর হচ্ছে কি, ক্ষেত্রের জন্য কি হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। খুব ইজি, খুব ইজি। আর আয়তন প্রসারণের জন্য কি হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা দেখবো কি এগুলো কাকে বলে, দেখবো কি আমরা কাকে বলে দৈর্ঘ্য। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। এটা হচ্ছে কি একটা, সবগুলোই আমরা বলছি কি কঠিন পদার্থ। কোনো আচ্ছা অন্য কালার নেই। কোনো কঠিন পদার্থে, যে কোনো কঠিন পদার্থ হতে পারে, লোহা হতে পারে, পিতল হতে পারে, ইস্পাত হতে পারে, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্য মানে কি, তার দৈর্ঘ্য 1 ইউনিট হবে। এসআই ধরলে 1 মিটার, সিজিএস ধরলে 1 সেন্টিমিটার। কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, মানে উষ্ণতাও কত বাড়বে, 1 ডিগ্রি বাড়বে। একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় বা দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, যা ইচ্ছা লিখতে পারিস, যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে কি বলে, ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে প্রথম থেকে কি বললাম, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পুরো একই, কি হবে, কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রে চেঞ্জ হবে কোথায় কোথায়, যেখানে দৈর্ঘ্য লেখা আছে সেখানে, আর কিছু না। এখানে চেঞ্জ, এখানে চেঞ্জ, এখানে চেঞ্জ। তাহলে কি হবে অ্যান্সার, কোনো কঠিন, কোনো লিখে দিই একটা,
কারণ যে কোনো কঠিন পদার্থ হতে পারে। কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। একই আয়তনে কোনো কঠিন পদার্থের একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তা বুঝতে পারছি সব একই একই না, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র, ক্ষেত্রের জায়গায় আয়তন, বাকি সব একই। কোনো তাহলে মেন জিনিসটা আমাদের কি, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য বা একক বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এটা যে মেন জিনিস। তাহলে বাকিগুলো আমি লিখছি না, একই হবে, দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র, ক্ষেত্রের জায়গায় আয়তন, তোরা নিজেরা পড়ে নিবি। এবারে আমি ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন দেখাবো, ওটাও আমি একটা দেখাবো, বাকিগুলো একই হবে। কারণ থিওরি যখন একই, মানে সংজ্ঞা যখন একই, গাণিতিক এক্সপ্রেশনও একই হবে। শুধু আমি একটা দেখাবো, বাকিগুলো পুরো একই রকম। কি প্রথমটা দেখাই, যেটা লিখেছি আমি সেটাই দেখাই। তাহলে প্রসারণ গুণাঙ্ক কি হলো না, আমি কোনো একটা দেখ দেখ একক দৈর্ঘ্যে বলছে, তারপরে কি বলছে উষ্ণতা বৃদ্ধিতে, মানে কি উষ্ণতা বৃদ্ধি করেছে, তাই না? তারপরে কি বলছে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছে। তাহলে আমাদের মূল জিনিসটা আমাদের কি দাঁড়িয়েছে দেখ, মূল জিনিসটা কি সেটা আগে দেখ। মূল জিনিসটা কি হলো না, প্রথমে ধর রুম টেম্পারেচারে টি টি আছে, ধর T1, কোনো একটা টেম্পারেচারে T1 আমি ধরে নিয়েছি। এখন ধর তোদের যে টেম্পারেচার আছে ধরে নে, যে টেম্পারেচার সেটাকে আমি বলছি T1 টেম্পারেচারে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কি L1, ঠিক আছে, দৈর্ঘ্য L1। ধর তোদের তোরা যে এখন পরিবেশে আছিস সেখানে একটা খুন্তির দৈর্ঘ্য ধর L1, বোঝা গেল। এবারে আমি কি করেছি, টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে কি করেছি T2 করে দিয়েছি। তাহলে কি হলো, টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে টেম্পারেচার বাড়ালে বস্তুর দৈর্ঘ্য বেড়ে যাবে, কারণ এটাই তো আমরা পড়ছি না, যে আমরা যদি তাপমাত্রা দেই, তাপ দেই যদি আমরা কি হবে প্রসারণ ঘটবে, এটাই তো আমি পড়ছি আমরা প্রথম থেকে আজকে। তাহলে T2 যদি হয়ে যায় তখন বস্তুর দৈর্ঘ্য হবে কি L2। তাহলে L2টা কি অবশ্যই L1 এর থেকে বড়, কারণ আমি টেম্পারেচারটা বাড়িয়েছি। ক্লিয়ার? তাহলে আমি টেম্পারেচার বাড়িয়েছি, যার জন্য বস্তুর দৈর্ঘ্য কি হবে, প্রথমে L1 থেকে বেড়ে যাবে, বেড়ে কি হয়েছে আমি লিখেছি যে L2 হয়েছে। তাহলে যদি প্রথমে ছিল L1 পরে হয়েছে L2, তাহলে দৈর্ঘ্যের চেঞ্জ কতটা হয়েছে, কারণ এখানে কি লিখেছে দেখ দৈর্ঘ্যের প্রসারণ, তার প্রসারণ মানে কি কতটা বৃদ্ধি হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে। ধর আমি বললাম তুই এখন আছিস 40 কেজি, বা তোর হাইট আমি বললাম যে 5 ফুট 2, তুই এখন 3 বছর 4 বছর পর তোর হাইট হয়ে গেছে 5 ফুট 4, তাহলে 5 ফুট 3 ছিলি 5 ফুট 4 হয়ে গেলি, তাহলে চেঞ্জ কতটা হয়েছে, এক 1 ইঞ্চি বা তুই যেটাই যেটাই মাপবি আর কি, তাই না, মানে মাইনাস করে দিবি, যেটা পরে হয়েছে মাইনাস যেটা আগে ছিল, একই জিনিস। প্রথমে ছিল L1, পরে হয়েছে টেম্পারেচার বাড়াতে L2, তাহলে আমার প্রসারণ কতটা ঘটেছে, চেঞ্জ কতটা হয়েছে, সেটা কত, দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে আমার L2 মাইনাস L1, তাই না? আগে এটা ছিল পরে এটা হয়েছে, তাহলে চেঞ্জ কতটা, পরে যেটা হয়েছে মাইনাস আগে যেটা ছিল। বুঝেছি? আচ্ছা, এইটা চেঞ্জ হয়েছে, এর জন্য টেম্পারেচার কতটা চেঞ্জ করতে হয়েছে, এটা তো চেঞ্জ হয়েছে, কিন্তু এটা কার জন্য হয়েছে, এটা টেম্পারেচার চেঞ্জ করার জন্য না, আমি টেম্পারেচার বাড়িয়েছি বলে চেঞ্জ হয়েছে, টেম্পারেচার একই থাকলে হতো না। তাহলে টেম্পারেচার কতটা বেড়েছে, তাহলে তাহলে কি হলো, উষ্ণতা বৃদ্ধি। কত হয়েছে উষ্ণতা বৃদ্ধি, পরে হয়েছে T2, আগে ছিল T1, তাহলে মাইনাস করে দিলেই পেয়ে যাবো চেঞ্জ, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের বের করতে হবে এটা কি আলফা, আলফাটা কি, আলফা হচ্ছে এটাই হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এর নামটাই কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে শর্টে লেখা হয় কি আলফা। যেমন তোদের বিভিন্ন নাম আছে, হেন তেন নাম আছে, ঘরেটাকে কি কচি আয় খেতে আয়, সোনা আয়, সেরকম টাইপের আর কি। এবারে তোদের যেমন এটা সোনা কচি এগুলো হচ্ছে তোর ঘরের মধ্যে, এগুলো হচ্ছে ইউনিভার্সাল, মানে সবাই জানে, বুঝা গেল, ডাক নাম, অন কাইন্ড অফ ডাক নাম টাইপের, কিন্তু সবাই জানে আর কি, মোস্ট ফেমাস ডাক নাম।
সেই রকম। আচ্ছা, আলফা, তো আলফাটা কি এবার আমাদের দেখতে হবে। ওই যে উপরে লেখা আছে সূত্রটা, মানে সংজ্ঞাটা লেখা আছে, ওখান থেকে আমি বসাবো দেখে দেখে। কি বলেছে, কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে বলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে সেটা কত হয়েছে এখানে, L2 - L1। যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে এখানে কত হয়েছে, L2 - L1, তাই না? একক দৈর্ঘ্যে L1, একক দৈর্ঘ্য কি আগে যেটা ছিল, একক উষ্ণতা বৃদ্ধিতে। আমি এখান থেকে আবার বলবো কি করে এসেছে ওই উপরের লেখাটা। প্রতিটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে থিওরি মানে সংজ্ঞা দেওয়া যায়, বোঝা গেল? আমি বলছি এবারে কেন, এখান থেকে আমি সংজ্ঞাটা বলবো। আচ্ছা, আমি কি লিখেছি, আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। এটা হচ্ছে সংজ্ঞা, আমি লিখেছি, মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, গাণিতিক লিখেছি। এবারে দেখ, এখানে যদি আমি ধরে নেই L1 সমান 1, T2 - T1 সমান 1, তাহলে কি আলফা সমান L2 - L1 হবে না? এটাও 1, লাল কালার দেয়নি, এটাও ধরে নিয়েছি আমি 1, এটাও আমি ধরে নিয়েছি 1, তাহলে নিচেরটা তো পুরোটাই 1। তাহলে তো আলফা সমান তো হচ্ছে কি, আলফা সমান L2 - L1, তাই না? তাহলে আমরা লিখতেই তো পারি আলফা সমান L2 - L1। এটা হবে কি হবে না বল, মানে এটা বুঝতে পেরেছিস কি না বল? যদি আমি হ্যাঁ স্যার, বুঝতে L1 পেরেছি। সমান 1, T2 - T1 সমান 1, তাহলে হবে কি আলফা সমান L2 - L1, কারণ নিচেরটা 1। আর এবার এখান থেকে দেখ, আমি ওপরে সংজ্ঞাটা দেবো দেখ, তাহলে কি কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে, দেখ L1 সমান 1, এই যে 1, একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে, দেখ উষ্ণতা বৃদ্ধি কত ধরে নিয়েছি আমি, 1, দেখ 1 ধরে নিয়েছি। একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে বলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আবার বলছি, L1 সমান 1 মানে কি, একক দৈর্ঘ্যের। T2 - T1 সমান 1 মানে কি, বৃদ্ধি হয়েছে 1। তার ফলে L2 - L1 যতটা হবে তাকেই বলছে আলফা। সেটাই লিখেছি ওপরে, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকেই বলছে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বাকি দুটো পুরো একই, শুধু আমি এক্সপ্রেশনটা লিখে দিচ্ছি। ক্ষেত্র প্রসারণকে লেখা হয় কি, বিটা দিয়ে, বিটা, বোঝা গেল? বিটা, বিটা ইকুয়াল টু কি হবে, আচ্ছা, A2 - A1 বাই A1 ইন্টু T2 - T1। তোরা দেখে নিস ওদের বই কি আছে, এরিয়াটা কি দিয়ে দেওয়া আছে, A1 দিয়ে, এ দিয়ে দেওয়া আছে না অন্য কিছু দিয়ে দেওয়া আছে, এস দিয়ে দেওয়া আছে, সারফেস। বিভিন্ন বই বিভিন্ন রকম দেয়, তোদের বইয়ে সারফেস দেওয়া আছে, এখন সারফেস দিয়ে লিখে দেয়। অনেকে এরিয়া দিয়ে লিখে বলে এ দেয়, আবার অনেকে সারফেস এরিয়া বলে সারফেস এরিয়ার জন্য এস দেয়। যেটা ইচ্ছা নিতে পারিস, কোনো অসুবিধা নেই, এটা নাম। তুই যেটা দিবি তোকে লিখতে হবে যে S1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, S2 হচ্ছে টেম্পারেচার বাড়ার ফলে ক্ষেত্রফল, T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা, T2 হচ্ছে পরবর্তী উষ্ণতা। আলফা বিটা, নেক্সট হচ্ছে কি গামা, আলফা বিটা গামা। কি হবে এখানে, গামার জন্য কি হয়, ভলিউম V2 - V1/V1 ইন্টু T2 - T1। দেখে মনে হচ্ছে না তিনটা পুরো এক, শুধু এর যে কি বলে, এল এর জায়গায় এস, এস এর জায়গায় ভি, মনে হচ্ছে না? তিনটে দেখ পুরো এক, এল এর জায়গায় এস, এস এর জায়গায় ভি, আর এর পাশে আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় গামা, আর পুরো বাকি এক দেখ। সেরকম দেখ সংজ্ঞাতেও ছিল, দেখ শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র, ক্ষেত্রের জায়গায় আয়তন, আর কিছু চেঞ্জ নেই। দেখ এখানেও একই জিনিস। এই যে আমি বললাম আলফা বিটা গামা, একটা বই আছে, কিছু একটা মুভি আছে, সেখানে ছিল আলফা বিটা গামা টেরা রায়তা এসব কুছ। এবারে হচ্ছে আলফা বিটা যে গামা, এগুলোর নাম কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা পরীক্ষায় খুব আসে।
প্রমাণ আমি দেখাচ্ছি না, প্রমাণ করা যায়, তোরা যদি কেউ ইন্টারেস্ট থাকে তো আমি বলেও দিতে পারি, বাট তোদের আশা করি বইয়েও নেই, বাট আমি বলে দিতে পারি যদি কারো ইন্টারেস্ট থাকে, কিন্তু প্রমাণ কোনোদিনও পড়বেও না। এখান থেকে তোদের অঙ্ক পড়বে বা শর্ট কোশ্চেন, যা ইচ্ছা, মানে হয় শর্ট কোশ্চেন নাহলে অঙ্ক বা কোনো রিলেশন এখান থেকে পড়বে। আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি। আলফা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই টু সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই থ্রি। এখান থেকে তোর অনেক রকম শর্ট কোশ্চেন আসবে, তবে এমসিকিউ দিয়ে দিবে কোনটা ঠিক লেখো, লিখে দেবে আলফা সমান টু বিটা, চারটা অপশন দিয়ে দেবে এরকম, আলফা সরি আলফা সমান থ্রি গামা, তারপরে অপশন দিয়ে দেবে বিটা সমান থ্রি আলফা, গামা সমান কিছুটা তোকে দিয়ে দেবে এরকম আর কি, মানে চারটা অপশন দিয়ে দেবে কোনটা ঠিক লেখো। বা একটা অঙ্ক দিয়ে দিল যে কোনো বস্তুর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এত, তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। তো শুধু এইটাই কাজে লাগবে, এটা তোকে জেনে রাখতে হবে, দেন তোকে বসাতে হবে। বোঝা গেল? এখান থেকে কোশ্চেন পড়ে প্রুফ কোনোদিনও আসবে না, চাপ চান্স খুবই কম, কারণ তোদের বইই নেই, থাকলেও মানে পরীক্ষা এলেও তোদেরকে ফুল নাম্বার দিয়ে দেবে, পড়বে না। বাট যদি কেউ ইন্টারেস্ট থাকিস অবশ্যই আমি বলে দেবো। এটা হচ্ছে ব্যাপার, আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি রিলেশন। তাহলে কি হলো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে এটা হচ্ছে একটা সম্পর্ক। ঠিক আছে, এইবারে তো ছবিটা দেখে বুঝতেই পারছি, ছবিটা যাই হোক খারাপ হোক ভালো হোক আমি বলে দিচ্ছি, বোঝা যাচ্ছে যে একটা কোনো বিকার আছে যেটা গরম জলের মধ্যে ডোবানো আছে, চোবানো আছে, যা ইচ্ছা ধরতে পারিস। তো মেন ধরে না কোনোভাবে আটকে আছে আর কি, বা আমি এখানে কোনো একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আটকে রেখেছি, যা ইচ্ছা বলতে পারিস, আটকে আছে কোনো রকম ভাবে আর কি। ঠিক আছে, কোনো একটা স্ট্যান্ড দিয়ে আটকে রেখেছি আমি। তো মেন ব্যাপার হচ্ছে যেটা, এখানে জল আছে, আমি ধরছি জলটা এতটা পর্যন্ত আছে, এতটা পর্যন্ত জলটা আছে। ঠিক আছে, নাম দিয়ে দিই যে কোনো একটা, এ, এ ফর আপেল, এ। আচ্ছা এবারে মেন কি হবে, আমি করবোটা কি, করব হচ্ছে বুঝতেই পেরেছিস তাপ চ্যাপ্টার মানে কিছুটা গরম করব কিছুটা, সেই জন্য গরম জল নিচে দিয়ে রেখেছি দেখ। তো কি করছি আমি তারপরে, তাহলে এত পর্যন্ত আছে, এ পর্যন্ত আছে জলটা, প্রথমে আমি যখন দিয়েছি বা যখন আমি বাইরে জলটা ঢেলেছি এ পর্যন্ত আছে। তারপরে কি করেছি, ওই বোতলটাকে বা বিকারটাকে কি করেছি আমি ওই গরম জলটায় রেখে দিয়েছি। তার ফলে কি ঘটেছে তাহলে, না গরম জলে যখনই রেখেছি আমি প্রথমে তাপটা কি পাবে, বাইরে যে কাঁচটা আছে, বিকার কি একটা বিকার বা গ্লাস কি হয় একটা কাঁচ দিয়ে তৈরি হয়, তাহলে প্রথমে কে টেম্পারেচারটা পাবে, গ্লাস মানে কাঁচ, কাঁচটা। তার ফলে কি হবে, কাঁচ যখন টেম্পারেচার পেলো বা গরম পেলো, তাপ পেলো, কাঁচ কি হবে, ও চাইবে কি প্রসারিত হতে, তাই না? ওটাই তো প্রথমে বললাম যে তাপ ফেলে প্রসারিত হতে চায়। তাহলে কাঁচটা কি করবে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি, মানে এতটা হয় না, আমি যতটা আঁকবো ততটা হয় না, বাট যতটা হয় ততটা আঁকলে বুঝতে পারবি না, গায়ে গায়ে লেগে যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য জাস্ট বলছি। কাজটা বেড়ে যাবে তো একটু, তাই না? তাপ পেয়েছে তার ফলে, এবার আমি যতটা বাড়াচ্ছি অতটা বাড়বে না, কিন্তু জাস্ট দেখানোর জন্য বলছি এত বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে একটু, না বুঝতে পারিস নি? তাপ দিয়েছিস, কাঁচটা তাপ পেয়েছে, তার ফলে আমরা প্রথমেই পড়েছি তাপের ফলে কঠিন পদার্থের প্রসারণ। তার ফলে যখনই কাঁচটা গ্লাসটা গরম জলে তাপ পেয়েছে, কাঁচটা প্রথমে কি হচ্ছে, প্রসারিত হয়ে গেছে, যেটা আমি লাল দিয়ে এঁকেছি, এই যে একটু বেড়ে গেছে, লাল কালার দিয়ে এঁকেছি, একটু বেড়ে গেছে। যখনই কাঁচটা একটু বেড়ে যাবে তাহলে কি হবে, তরলের স্তরটা নিচে দিয়ে নেমে আসবে না, কারণ এই আগে তো তরল এইটাই ছিল, ব্লু কালার। আগে তরল কি ছিল, শুধু ব্লু কালারটার মধ্যে ছিল, তাই না? শুধু ব্লু কালারটার মধ্যে ছিল, যখনই একটু বেড়ে যাবে কাঁচটা তখন কি হবে, তরলগুলো তো এখানে ঢুকে যাবে না, এই পজিশনগুলোতে তরল চলে আসবে। তার ফলে কি হবে, তরল আগে যেখানে ছিল তার থেকে নিচে চলে আসবে, হ্যাঁ কি না? কে বুঝতে পারিস বল, হ্যাঁ কি না? যেই মাত্র তুই তাপ দিলি কাঁচটা তাপ নেবে, তাপ নেওয়ার ফলে কাঁচটা প্রসারিত হয়ে যাবে, তারপরে কি হবে, জলের স্তরটা নিচে চলে আসবে। ওকে, দেন তারপরে কি ঘটবে, তারপরে কি ঘটবে না, প্রথমে পেলো কি তাপটা, কে পেলো, কাঁচ।
কিন্তু কাঁচটা তাপ পাওয়ার পরে তারপরে কাঁচটা কি করবে? তাপটা কাকে দেবে? জলকে দেবে, তো ভেতরে তো জল আছে। এবারে যখন জল তাপটা পাবে তখন কি হবে? তরলের প্রসারণ হবে। এবার তরলের প্রসারণটা কি হয়? কঠিন পদার্থের প্রসারণের থেকে বেশি হয়। তার ফলে কি হবে? তরলের প্রসারণ যেহেতু কঠিন পদার্থের প্রসারণের থেকে বেশি, সেই জন্য তরলের স্তরটা যেখানে বিতে ছিল সেটা এর থেকেও বেশি হবে। তার কারণ বললাম কি, কঠিন পদার্থের থেকে তরল পদার্থের প্রসারণ বেশি। তাহলে এ থেকেও পেরিয়ে কোথায়? অন্য একটা জায়গায় চলে যাবে, যেটাকে বলছি আমি সি পজিশন। এর ওপরে যে কোনো জায়গায় হবে, আমি যে কোনো একটা জায়গায় সি ধরেছি। বোঝা গেল? তার তিনটে স্টেপ ছিল। প্রথমে এমনি জল ছিল, যেটা পজিশন ছিল এ। যখন আমি তাপ দিলাম, প্রথম তাপ নিল কাঁচ, যার ফলে কাঁচটা প্রসারিত হলো তাপের ফলে, যার ফলে তরলের স্তরটা কি নেমে বিতে চলে এলো। তারপরে কাঁচ প্রসারিত হওয়ার ফলে কাঁচ তাপ পাওয়ার পরে কাঁচ তাপটা দিল কাকে? জলকে। জল যখন তাপ পেল, জল ও তরলও কি হচ্ছে? প্রসারিত হলো। আমরা জানি কি, তরলের প্রসারণ কঠিন পদার্থের থেকে বেশি হয়। তাই প্রথমে যে পজিশনে জলটা ছিল এই পজিশনে, তাকে ওভারটেক করে তার থেকেও প্রসারণ বেশি হয়ে সিতে চলে গেল জলটা। তাহলে মেন আমরা দেখলাম কি না, জলটা আমরা তাহলে বাদ থেকে দেখবো কি? আমরা তো দেখিনি এরকম যে কাঁচটা প্রসারিত হচ্ছে, কাঁচটা বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপরে একটু সময় পরে দেখলাম আচ্ছা কাঁচটা বেড়ে গেছে, জলটা বাড়ছে বাড়ছে বাড়ছে। আমরা তো এরকম দেখি না। আমরা দেখবো কি, প্রথমে এতে ছিল পরে সিতে চলে গেছে। আমরা তো এটাই দেখো না। মানে কি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছিলাম কি, প্রথমে এতে দিয়েছিলাম, তাপ পাওয়ার ফলে সিতে চলে গেছে। এটাই তো আমরা দেখছি, নাকি? তুই কি দেখতে পাচ্ছিস? এটাই তো দেখতে পাচ্ছিস। দেখতে পাচ্ছিস না এটা? আমরা যেটা দেখছি, নর্মাল যেটা আমাদের দেখে মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, সেটাকে বলে কি? আপাত প্রসারণ। আমাদের আমাদের দেখে যেটা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল তো ওটা নয়। অ্যাকচুয়াল তরলের প্রসারণ কোনটা? কি বলতে পারবি তরলের প্রসারণ কোনটা অ্যাকচুয়াল? না, প্রকৃতপক্ষে তরলের প্রসারণ কোনটা হচ্ছে? প্রকৃতপক্ষে তরলের প্রসারণ কিন্তু বি থেকে সি হচ্ছে। কারণ বি থেকেই তো শুরু হয়েছে তরলের প্রসারণটা। বিতে নেমে গিয়েছিল, তার কারণ হচ্ছে কাঁচটা বেড়েছিল বলে। কিন্তু তরলের প্রসারণটা কোথা থেকে হয়েছে? বি থেকে স্টার্ট হয়েছে, বি থেকে সি তে গেছে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ কোনটা? বি সি, বি থেকে সি আর কি। কেন বোঝা গেল প্রকৃত প্রসারণ? কারণ তরলের এই প্রসারণটা হচ্ছে ওটা। তরলের প্রকৃত মানে প্রকৃত, অ্যাকচুয়াল। যেমন ধর আমি একটা সোজা পাতি বাংলা কথায় বলছি। ধর কেউ একটা আছে, তোদের মধ্যে কেউ একজন আছে। এবার ধর তোকে একজন, তুই ধর খেলা দেখতে পাচ্ছিস না বা কোথাও একটা গেছিস, দেখতে পাচ্ছিস না, তোর বাবা তোকে কাঁধে তুলে নিয়েছে। তো তোর বাবা তোকে কাঁধে তুললে, আমি বলছি তরলের প্রকৃত প্রসারণ কি হচ্ছে? কোনটা? বিসি। আচ্ছা, আমি নেক্সট পেয়ে যাই, সেখানে বলছি। আচ্ছা হ্যাঁ, এখানে ধর এখানে একটা ম্যাচ চলছে, খেলা চলছে। এখানে একটা খেলা চলছে, সামনে প্রচুর ভিড়, ঠিক আছে? সামনে প্রচুর ভিড়, তুই দেখতে পাচ্ছিস না, তুই একটু বেঁটে আর কি। তোদের মধ্যে কেউ একজন ধর বেঁটে, দেখতে পাচ্ছে না, ঠিক আছে? সামনে ধর বাবা আছে ধর, এখানে প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে, তুই দেখতে পাচ্ছিস না লোকগুলোর জন্য, ঠিক আছে? আর তুই দেখবি যে আমি খেলা দেখবো, আমি খেলা দেখবো, তখন তোর বাবা কি করছে কি, তোকে কাঁধে তুলে নিয়েছে। এখানে যখনই কাঁধে তুলে নিয়েছে, তুই উঁচুতে উঠে গেছিস তুই এরকম, তখন দেখতে পাচ্ছিস। এবার এখানে যে আছে সে দেখছে কি, এটা তুই, মানে তোকে দেখতে পাচ্ছে। তাহলে এর দেখে মনে হচ্ছে তোকে, এটা তুই এইখানে পর্যন্ত, মানে তুই এত উঁচু, কিন্তু তুই তো এতটা উঁচু নয়। না, বুঝতে পারছিস না? তুই তো প্রকৃতপক্ষে এতটা উঁচু নয় রে। ও দেখে মনে হচ্ছে তুই অতটা উঁচু। তাহলে কি তুই প্রকৃত উঁচু কতটা? এতটা। ওর দেখে যেটা মনে হচ্ছে সেটা কি? আপাত, অ্যাপারেন্ট। ওর দেখে মনে হচ্ছে, আমার দেখে মনে হচ্ছে, কিন্তু তুই অ্যাকচুয়ালি নয় ওটা। সেরকমই দেখ, প্রকৃত কোনটা? প্রকৃত হচ্ছে বি সি, বি থেকে সি, এটা হচ্ছে প্রকৃত। তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে বি থেকে সি, নট এ থেকে সি, নট এ থেকে বি। আর আমাদের দেখে মনে হচ্ছে কোনটা বেড়েছে? এ থেকে সি। আমরা তো এ থেকে সি দেখতে পাচ্ছি, থোড়ি না দেখছি এ থেকে বিতে নেমেছে, বি থেকে সি তে উঠেছে, কিছু দেখতে পাইনি। আমরা দেখেছি প্রথমে এতে ছিল, পরে সি তে গেছে। তাহলে আমরা যেটা দেখেছি এটা কি? আপাত প্রসারণ। তোর দেখে মনে হচ্ছে,
আপাত প্রসারণ, সেটা কোনটা? এসি। তোর দেখে মনে হচ্ছে এ থেকে সিতে গেছে, কিন্তু প্রকৃত গেছে কোথায়? বি থেকে সিতে। আর এই এ বিটা কি, কে বলতে পারবি এই এ বিটা কি? এ থেকে বি কেন গিয়েছিল? এটা ছিল পাত্রের প্রসারণ, তাই না? কাঁচটা বেড়েছিল, পাত্রটা বেড়েছিল, তাই তো? তাহলে কি হলো, পাত্রের প্রসারণ কোনটা? এ বি। কাঁচটা বেড়ে গেছিল, সেটা তার জন্য এ থেকে বিতে গিয়েছিল। তাহলে এ বিটা হলো কি পাত্রের প্রসারণ। তাহলে দেখ আমরা কি এখান থেকে পাই, এ বি এর সঙ্গে যদি এসি, হ্যাঁ এসি যদি যোগ করে দিস দেখ, তাহলেই বিসি পেয়ে গেছিস। এটা বুঝতে পারিস নি? এটা বিসি, এটা এ বি, এটা এসি। তাহলে এ বির সঙ্গে যদি এসি যোগ করে দিস তাহলেই তো বিসি পেয়ে যাবি। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? বিসি সমান এ বি প্লাস এসি। এখানে নামগুলো বসিয়ে দে। বিসিটা কি? প্রকৃত প্রসারণ, তাই না? প্রকৃত প্রসারণ সমান কি? এবিটা কি? পাত্রের প্রসারণ। আর এসিটা কি? আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে তুই যেটা দেখে মনে করছিস তার সঙ্গে যদি পাত্রের প্রসারণ যোগ করে দিস পেয়ে যাবি কি? তরলের প্রকৃত প্রসারণ। বোঝা গেল? তুই যেটা দেখছিস তার সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করে দে, পেয়ে যাবি প্রকৃত প্রসারণ। ক্লিয়ার কি ক্লিয়ার না? খুব পড়ে শর্ট কোশ্চেন। তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। খুব পড়ে, তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। নেক্সট আমরা এগোই কিছু এক্সাম্পল, উদাহরণে। তোরা সবাই উদাহরণ জানিস, এই উদাহরণ থেকে তোদের কোশ্চেনও পড়বে, যে কোনো একটা কোশ্চেন পড়ার সম্ভাবনা খুব বেশি। অ্যান্সারও একই, সবের অ্যান্সার একই, শুধু কোশ্চেন আলাদা। অ্যান্সার একই, কোশ্চেন আলাদা। কি কোশ্চেন, কিরকম টাইপের কোশ্চেন? শুনেও থাকবি, দেখেও থাকবি, অ্যান্সারটা জানিস কিনা, বাট হ্যাঁ কোশ্চেন শুনে থাকবি, দেখেও থাকবি। কি কোশ্চেনটা হচ্ছে, রেল লাইনে মাঝে মাঝে ফাঁক দেয়া হয় কেন? বা জোড়ার মাঝে, দুটো রেল বা জোড়ার মাঝে ফাঁক দেওয়া হয় কেন? ফাঁক থাকে কেন? ফাঁকা থাকে কেন? দেখেছিস না দেখিসনি? দেখবি রেল লাইন বরাবর হেঁটে যাবি, দেখবি কিছুটা দূরত্ব দূরত্ব যাওয়ার পরে দেখবি একটা ছোট্ট করে ফাঁক থাকে, এরকম টাইপের। জানি না দেখেছিস কিনা, এরকম টাইপের ফাঁকা থাকে, দেখেছিস? কেন? তার কারণ হচ্ছে, যখন ট্রেনটা যায় পাতের উপর দিয়ে, ধর এটা পাত, তো এর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ধর কিছু মনে করিস না, এটা ট্রেন ধরে নি এখন আপাতত। এই আর কি। এটা ট্রেন গাড়ি চলছে, দারুণ হয়ে গেছে ট্রেন গাড়ি। যায় না। এটা ট্রেন গাড়ি, ট্রেন গাড়ি এটা, ঠিক আছে ট্রেন গাড়ি। ট্রেন গাড়ি কি করছে, পাতের উপর দিয়ে চলছে। এবার যখন ভাব ট্রেনের চাকাগুলো তো দেখেছিস কিরকম, সেই লোহার একবারে বড় বড় চাকা। আর আর পাতরা হচ্ছে হয় লোহার হয় পাতগুলো। এবারে যখন ট্রেনের চাকা মানে ট্রেনটা যখন যায়, গতিবেগে যায়, ওরকম গতিবেগে যায়, তখন কি হয়, চাকার সঙ্গে পাতের সংঘর্ষের ফলে কি হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এবার আমরা সকাল থেকে নয়, সন্ধ্যা থেকে আমরা কি পড়ে আসছি, তাপের ফলে কি হয়, কঠিন পদার্থের প্রসারণ ঘটে। তাহলে যখন ট্রেনটা পাতের উপর দিয়ে যাচ্ছে, এত গতিবেগে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে তাপের ফলে কি ঘটবে, পাতগুলোর কি হয়, প্রসারণ ঘটে। তাহলে যদি দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে তাহলে কি হবে, এইরকম যদি পাত থাকে কি হবে, এইদিকে বাড়বে, বাড়তে থাকবে, এইদিকে বাড়তে থাকবে, এইদিকে বাড়তে থাকবে দৈর্ঘ্য বরাবর। এবার যদি মাঝখানে ফাঁক না থাকে, ফাঁকা না দেওয়া হয়, তখন কি হবে, এটা এরকম আছে, ফাঁকা নেই কোনো, তাহলে কি হবে,
বাড়তে মানে এ বাড়তে চাইবে কিন্তু বাড়তে পারবে না, তার ফলে কি হবে, একটা সময় কি হবে, বেন্ড হয়ে যাবে, তাই না? ও বাড়তে চাইছে, তুই বাড়তে দিচ্ছিস না, কি হবে এক সময় ও এরকম উপর দিকে উঠে যাবে, যেদিকে ফাঁকা পাবে সেদিকে উঠে চলে যাবে। আর যদি এরকম যদি বেন্ড হয়ে যায় তখন কি হবে, ট্রেন গাড়ি আর ট্রেন গাড়ি চলবে পাতে, পুরো সেই ঠাকুর ভগবান দেখতে পেয়ে যাবে পুরো, আর চড়তে হবে না ওকে। তাহলে কি হবে, রেল লাইনে দুর্ঘটনা ঘটবে। সেই জন্য যদি তুই ফাঁক রেখে দিস এরকম মাঝখানে একটা ছোট করে এরকম, তাহলে কি হবে, দৈর্ঘ্য বাড়বে, বেড়ে গেল কোনো অসুবিধা নেই, ফাঁক আছে তো মাঝখানে, বেড়ে যাক না, এ একটু বেড়ে গেল কোনো অসুবিধা নেই, মাঝখানে ফাঁকা আছে, ট্রেন চলে গেল। আবার যখন চলে গেল, যখন টেম্পারেচার কমে গেল, আবার এখান থেকে আগের অবস্থায় চলে গেল, এও আগের অবস্থায় চলে গেল, আবার ট্রেন হলো, আবার একটু দৈর্ঘ্য বেড়ে গেল, ট্রেন চলে গেল, টেম্পারেচার কমে গেল, আবার চলে গেল। তো কি হবে, ফাঁকা থাকার কারণে কি হয়, দৈর্ঘ্য বরাবর বাড়লেও যেহেতু ফাঁকা থাকে, রেল লাইনে পাত্রা বেন্ড হয় না তাপের ফলে, তার ফলে কি দুর্ঘটনার হাত থেকে সব যাত্রী বল ট্রেন বল রক্ষা পেয়ে যায়। বোঝা গেল কেন ফাঁকা রাখা হয়। আর একটা হচ্ছে কি দ্বিধাতব, আচ্ছা, অনেক সময় গরুর গাড়ির চাকায় দেখবি লোহার একটা বেড় দেওয়া হয়, যাতে কি হচ্ছে, গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি কিছু একটা হয়, যাতে কি হচ্ছে, মানে কাদা বা নিচে যে ওই পদার্থগুলো থাকে ওইগুলো যাতে গরুর পায়ে বা ঘোড়ার পায়ে বা গাধার পায়ে যেন না লেগে যায়, মানে এ হয়, তো সেই জন্য কি হয়, এটা লোহার বেড় দেওয়া হয়। তারও কারণ কি, তার কারণটা কি, এগুলো সব বই আছে, হ্যাঁ, মনে হচ্ছে তোর সম্ভব। গরুর গাড়ি বা লোহার গাড়ি কি জানি না, কিছু একটা হবে, ঘোড়ার গাড়ি বা কিছু, আমি গরু লিখছি বা ঘোড়া যে কোনো একটা হবে। কি হচ্ছে, গরুর পায়ে, গরু গাধা কিছু একটা হবে, বেড় দেওয়া হয় কেন, লোহার বেড় দেওয়া হয় কেন, লোহার বেড় দেওয়া হয় কেন, বেড় নালে বেড়ি কিছু একটা এরকম নাম দেওয়া হয় কেন, মেন কারণ জিনিসটা বললাম কি কেন দেওয়া হয়, যেটা বললাম যে মানে, বা লোহার বেড় দেওয়ার পিছনে কারণটা কি, এটা আর কি, মানে কেন রয়ে যায় কেন, সেটা মেন ব্যাপার। আর দেওয়া হয় তার কারণটা যেটা বললাম আমি, কাদা টাদা এইসব যাতে না লেগে যায় সেই জন্য। আর এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, একটা লোহার বেড় থাকে এরকম টাইপের কিছুটা, একটা ঘোড়ারই মনে হয়, ঘোড়া বা গাধার হবে মনে হচ্ছে, এরকম টাইপের একটা বেড় থাকে লোহার। কি করা হয়, প্রথমে বেড়টাকে তাপ দিয়ে কি হয়, প্রসারিত করে দেওয়া হয়। কারণ কি, আমরা যেটা প্রথমেই পড়েছি, তাপ দেওয়ার ফলে কোনো কঠিন পদার্থের প্রসারণ ঘটে, তাহলে লোহার বেডটাকে যদি আমরা তাপ দিই প্রসারণ ঘটবে, বেড়ে যাবে, তখন কি হবে, ওই বেডটাকে ওই গরুটার পায়ে পরিয়ে দিল বা ঘোড়াটার পায়ে বা গাধাটার পায়ে পরিয়ে দিল। এবার কি, যখন আস্তে আস্তে ঠান্ডা হবে, এই বেডটা কি হবে, আস্তে আস্তে ওর পায়ে বসে যাবে, আর খুলবে না ইজিলি, সেই জন্য এটা করা হয়। এই একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, আর একটা খুব উদাহরণ হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত নামটা শুনেই বুঝতে পারছিস, একটা পাত যেখানে দুটো ধাতু আছে, দ্বিধাতব পাত। দ্বি মানে দুই, ধাতব মানে ধাতু, পাত মানে পাত। একটা পাদ আছে যেখানে দুটো ধাতু আছে, সংমিশ্রণ আর কি, একটা পাদ আছে যেখানে দুটো ধাতু আছে। এটা মেনলি কি হয়, পিতল আর লোহা থাকে। বা এটা কি হয়, এটা অনেক অনেক কাজে লাগে, থার্মোস্টেট বা এরকম অনেক কাজে লাগে। কি হয় না, এখানে পিতল আর লোহা আছে, দুটো কঠিন পদার্থ আছে। এবার একে যদি তুই তাপ দিস, তাহলে কি হবে, তাপের ফলে প্রসারণ ঘটবে। এবারে পিতলের একরকম প্রসারণ, লোহার একরকম প্রসারণ, দুজনের প্রসারণ গুণাঙ্ক আলাদা হওয়ার ফলে কি হয়, দুজনে ভিন্ন রকমের বাঁকে বেঁকে কি হয়, বোঝা গেল, এরকম টাইপের একটা জেনারেট করে। তাহলে বাঁকলো কি, এটা হচ্ছে লোহা, এটা ছিল পিতল। তাহলে কি হচ্ছে, পিতল বেশি বেঁকে যাচ্ছে, তার কারণ কি, পিতলের প্রসারণ গুণাঙ্ক বেশি, লোহা কম বাঁকছে, তার কারণ হচ্ছে লোহার প্রসারণ গুণাঙ্ক কম। এটাই হচ্ছে দ্বিধাতবাদ। এটা কিরকম ভাবে কাজ করে থার্মোস্ট্যাটে, না এরকম ভাবে যে বেঁকে যায়, বেঁকে যাওয়ার ফলে কি হয়, তুই যদি কোনো সার্কিটে দ্বিধাতব পাত লাগাস, তখন কি হলো, তো তাপ জেনারেট হলো, তাপ জেনারেটের ফলে কি হলো, পাতটা এরকম বেঁকে গেল, তারপরে কি হলো, ওই সার্কিটটা বা ওই বর্তনীটাকে ছিন্ন করে দেয়, মানে ভেঙে দেয়, বর্তনীটা থেকে ও আলাদা হয়ে গেল। তার ফলে কি হলো, জিনিসটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেল। আবার তাপ যখন আস্তে আস্তে কমে গেল, আবার ওটা এই আগের অবস্থায় চলে গেল, এরকম অবস্থায় চলে গেল, আবার সেই সার্কিটটা বা বর্তনীটা যোগ হয়ে গেল। এরকম ভাবে অনেক রকম কাজে লাগে দ্বিধাত বা পাত।
এবারে হ্যাঁ বল। কোশ্চেনটা পপুলার এই কারণে, এই রকম টাইপের কোশ্চেন অনেকবার পড়ে, মানে এটা পড়েই একটা। এবার বলছেন যে এটা পড়বে, বাট এই রকম টাইপের কোশ্চেন একটা তোদের পড়বেই, মানে যে কোনো জায়গা থেকে, এই চ্যাপ্টার থেকে হতে পারে, অন্য কোনো চ্যাপ্টার থেকে হতে পারে, বাট এইরকম টাইপের কোশ্চেনটা কি, টাইপটা কি কোশ্চেন, সেটা কি না, ধর আমি একটা উদাহরণ ধরে নিলাম, পিতল বা লোহা, পিতল লোহা যা ইচ্ছে হতে পারি। পিতলের খুব ফেমাস কোশ্চেন, মানে টাইপটা, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, মানে হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, দুটাই যেটাই লিখতে পারিস, পার বা পার, যেটাই লিখতে পারিস। বলতে কি বোঝো, কি বোঝায়, যা ইচ্ছা। তাহলে কি হবে, এইটা থেকে তোকে অ্যান্সার দিতে হবে, কোনটা থেকে অ্যান্সার দিতে হবে, এই সংজ্ঞাটা থেকে। যেহেতু দৈর্ঘ্য আছে আমি সেই জন্য দৈর্ঘ্যটা দেখাচ্ছি, ক্ষেত্র হলে ক্ষেত্রটা, আর সেখানে চেঞ্জ কি হবে তো প্রথমে বলেছি, দৈর্ঘ্যের জায়গায় শুধু ক্ষেত্র হয়ে যাবে, আর ক্ষেত্রের জায়গায় শুধু আয়তন হয়ে যাবে, আর কিছু চেঞ্জ নেই। আচ্ছা কি হবে, কোশ্চেনটা কি ছিল, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 বলতে কি বোঝায়। তাহলে এখানে যে ছিল, প্রথমেই ছিল কি, কোনো কঠিন পদার্থের, কঠিন পদার্থের জায়গায় কি হবে, পিতল, কারণ ওখানে তো পদার্থের নাম বলে দিয়েছে পিতল। তাহলে পিতলের একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্য মানে কি, একক দৈর্ঘ্যও লিখতে পারিস, বা 1 মিটার দৈর্ঘ্য লিখতে পারিস, 1 সেমি দৈর্ঘ্য লিখতে পারিস, যেটা ইচ্ছে তোর চয়েস। পিতলের একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যে, এখানে কি বলেছে, যে পরিমাণ দৈর্ঘ্যে প্রসারণ হয়, আর ওখানে দেখ প্রসারণটা বলে দিয়েছে কত, দেখ এই যে এইটা হচ্ছে প্রসারণ। তাহলে কি হলো, পিতলের 1 সেমি দৈর্ঘ্যে বা 1 মিটার দৈর্ঘ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের প্রসারণ হয় 19 × 10⁻⁻6 সেমি বা মিটার। এইখানে যে একক দৈর্ঘ্যের আছে, এখানে যদি সেমি লিখিস, দৈর্ঘ্যের প্রসারণ তোকে সেমি লিখতে হবে, এখানে যদি মিটার লিখিস, এখানে তোকে মিটার লিখতে হবে, বোঝা গেল। পিতলের 1 সেমি দৈর্ঘ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের প্রসারণ হয় 19 × 10⁻⁻6 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল, দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন পুরো একই রকম তিনটে, যখনই বলবে ক্ষেত্রের জন্য শুধু ক্ষেত্র চেঞ্জ করে দিচ্ছে আর এককটা চেঞ্জ করে দিচ্ছে। আয়তন বললে আয়তন লিখবো, আর আয়তন এককের জায়গায় সেমি কিউব বা মিটার কিউব, এটাই হচ্ছে চেঞ্জ। বাকি যা আছে A to Z সেম। কোনো কঠিন পদার্থের জায়গায়, আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো কঠিন পদার্থের জায়গায় পদার্থের নাম, এককের জায়গায় একক, মানে দৈর্ঘ্য হলে সেমি, এক ক্ষেত্রফল হলে সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার, যেটা ইচ্ছে দিতে পারিস, আর আয়তন হলে সেমি কিউব বা মিটার কিউব। উষ্ণতা তো সবসময় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তর কোনো চেঞ্জ নেই এককের। তারপরে কি হচ্ছে, দৈর্ঘ্যের প্রসারণ, এটা যদি ক্ষেত্র হয় ক্ষেত্রের প্রসারণ, আয়তন হলে আয়তনের প্রসারণ, দৈর্ঘ্য হলে ওপরে যদি সেন্টিমিটার লিখিস নিচে সেন্টিমিটার হবে, ওপরে মিটার লিখলে নিচে মিটার। একই রকম ক্ষেত্রে যদি সেন্টিমিটার স্কোয়ার লিখিস নিচে সেন্টিমিটার স্কোয়ার, উপরে মিটার স্কোয়ার লিখলে নিচে মিটার স্কোয়ার। আয়তন হলে উপরে সেন্টিমিটার কিউব, যদি হয় নিচে সেন্টিমিটার কিউব, উপরে মিটার কিউব লিখলে নিচে মিটার কিউব। যা করবি একক যেন পুরো A to Z একই থাকে, সেন্টিমিটার লিখলে সেন্টিমিটার লিখ, মিটার লিখলে মিটার লিখ, সেন্টিমিটার স্কোয়ার লিখলে সেন্টিমিটার স্কোয়ার লিখ, মিটার লিখলে মিটার স্কোয়ার লিখ, সেমি কিউব লিখলে সেমি কিউব লিখ, মিটার কিউব লিখলে মিটার কিউব লিখ, যা লিখতে হবে তোকে একই এককে লিখতে হবে, বোঝা গেল। আর বাকি সব একই, দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র, ক্ষেত্রের জায়গায় আয়তন, A to Z একই। অঙ্কের আমি প্রসেসটা বলছি, তোরা ঘরে প্র্যাকটিস করবি, আমি নতুন কিছু পড়াবো না, আগে যেটা পড়িয়েছে ওখান থেকে অঙ্ক পড়বে। সেটা কি, আলফা ইকুয়াল টু, দেখ প্রথমেই ছিল, পড়িয়েছিলাম যখন, L2 - L1/L1 × T2 - T1, বিটা ইকুয়াল টু একই জিনিস, S2 - A1/S1 × T2 - T1, গামা ইকুয়াল টু V2 - V1/V1 × T2 - T1,
সবগুলো কি মনে রাখবি, আলফা কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন মোটামুটি আসেই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমি ক্ষেত্র লিখছি, বাকি দুটো একই, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। গামা কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, L1 কি, আচ্ছা T1 উষ্ণতায় দৈর্ঘ্য কি L1, সরি L1, T1 উষ্ণতায় দৈর্ঘ্য কত, L1, ক্ষেত্র কত, S1, আয়তন কত, V1। তার প্রথমে যখন T1 ছিল তখন দৈর্ঘ্য L1, ক্ষেত্র S1, আয়তন V1। পরে টেম্পারেচার বেড়ে হয়েছে T2, সেই T2 উষ্ণতায় দৈর্ঘ্য কত, L2, ক্ষেত্র কত, S2, আয়তন কত, V2। দেখ সবগুলো কভার হয়ে গেছে। দেখ L1 হয়ে গেছে, L1 S1 V1, L2 S2 V2, T1 T2। বা তুই এরকম বলতে পারিস T1 T2, L1 L2, S1 S2 V1 V2। দেখ এখানে যা আছে সব কভার হয়ে গেছে। T1 উষ্ণতায় যেগুলো ছিল দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন, T2 উষ্ণতায় দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন, এটা হচ্ছে এটা। তাদের মধ্যে সম্পর্ক ছিল আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এইখান থেকে অঙ্ক পড়ে, 2 নম্বরের বা 3 নম্বরের একটা অঙ্ক পড়বে এখান থেকে অঙ্ক পড়বে, আর কিছু না। বাস, আর পরের দিন নেক্সট দিন হলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা নেক্সট মানে নেক্সট টু নেক্সট দিন হচ্ছে অন্য একটা চ্যাপ্টার শুরু করবো। আর কালকে তো তোর লাইটের পরীক্ষা, এখানে এতটা থাক। আজ কোশ্চেন গুলো তো লিখে দেবো। 7টা থেকে পরীক্ষা। এরকম পড়বে না, পরীক্ষায় বলবে যে কোনো একটা পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটা প্রমাণ করতে বলবে 3 নম্বরের। এই যেটা এঁকেছি, যেটা বলেছি, বইয়ে পুরো লেখা থাকবে, বাট যেটা আমি বলেছি ওটাই থাকবে, এর বেশি থাকবে না। এটা গেল। আর এখানে তো কোশ্চেন গুলো লিখেই দিয়েছি, রেল লাইনের মাঝে ফাঁকা রাখা হয় কেন, তারপরে গরুর পায়ে লোহার বেড় দেওয়া হয় কেন, দ্বিধাত বা পাত, এটা এইটা একটা মোস্ট কোশ্চেন। পিতলের দৈর্ঘ্য, পিতলের জায়গায় যে কোনো তোকে থাকবে পদার্থ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, এত বলতে কি বোঝায়, বাস শেষ। আর এখান থেকে তো বললাম একটা যে কোনো অঙ্ক পড়ার সম্ভাবনা খুব বেশি। এইগুলো করলে মোটামুটি যতটা পড়েছিস চ্যাপ্টার মানে এর বাইরে পড়বে না আর কিছু। পরের দিন বেশি নেই, আর একটুখানি আছে, মানে খুব বেশি নেই, 30 মিনিট বা 35 মিনিট হলে পরের দিন শেষ হয়ে যাবে হয়তো। তো এইটা তোরা ভালো করে পড়, আর এখান থেকে মোটামুটি মোস্ট অফ দ্য কোশ্চেন পেয়ে যাবি তোরা।